খাবারের প্লেটটা হাতে নিয়ে প্লেটের দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে অপু বলল, প্রতিদিন সকালবেলা পানি ভাত আর ভাজি কেন? আমাকে কি মানুষ মনে হয় না? আমার জন্য পরোটা রুটি ডিম পোচ সামনে দেওয়া যায় না? রুবি, আমি এবারই জামাই, কাজের লোক না। বলেই রাগান্বিত হয়ে খাবারের ঘর থেকে বের হতে যাবে এমন সময় রুবির বড় ভাইয়ের বউ তানিয়া এসে সামনে দাঁড়িয়ে বলল, আমরা জানি তুমি এবারই জামাই, কিন্তু ঘর জামাইকে আমরা পর ভাবি না, তাই প্রতিদিন সকালবেলা আমরা যা খাই তোমাকেও আমরা তাই দিই। রুবি বলল, ভাবি তুমি কিন্তু আমার স্বামীকে অপমান করছো। তোমার স্বামীর যদি মান সম্মান থাকতো তাহলে তার স্ত্রী নিয়ে এ বাড়িতে পড়ে থাকতো না। অপু বলল, এ বাড়িটা আপনার বাপের বাড়ি না, আপনার যেমন শ্বশুর বাড়ি আমারও তেমন শ্বশুর বাড়ি, তাই অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। আর মনে রাখবেন, জামাইদের শ্বশুর বাড়িতে একটু আদরে রাখতে হয়, সেটা ঘর জামাই হোক আর যে জামাই হোক না কেন। আরেকটা কথা মনে রাখবেন, আমার স্ত্রী কিন্তু এবারের ভাগিদার, তাই কথা বলার আগে সাবধানে বলবেন। বলেই অপু খাবারের টেবিলের সামনে থেকে বের হয়ে গেল। খাবারের রুম থেকে বের হতেই অপু দেখতে পেল তার শ্বশুর মোমিন খান সামনে দাঁড়িয়ে আছে। অপু বুঝতে পারলো এত সময় সব ঘটনা সে শুনতে পেয়েছে, তাই মুচকি হাসি দিয়ে বলল, ন্যূনতম সম্মান আপনার ছেলের বউয়ের কাছ থেকে আমি পাই না, দয়া করে আমাকে উত্তরপাড়ার জমিটা লিখে দিন। ওই জমিতে ছোট্ট একটা ঘর বানিয়ে আমি আপনার মেয়েকে নিয়ে থাকতে চাই। বাবু বিদেশ থেকে আসুক, তারপর দেখি কি করা যায়। আপনার ছেলে বিদেশ থেকে কবে আসবে? আর ততদিনে কি আমি নাকে তেল দিয়ে ঘুমোবো? শুধু ছেলের কথা না ভেবে মেয়ের কথাটা একটু ভাবুন, মেয়ের জামাইয়ের কথা ভাবুন। আপনার এই মেয়ের জামাই কিন্তু আপনার ভালো চায়, তাই দয়া করে জমিটা আমার নামে লিখে দিন। বলে স্থান ত্যাগ করলো। মোমিন খান মনে মনে বলল, আমার জীবনের একটাই ভুল, সেই ভুলটাই এখন কাটা হয়ে আমাকে খোঁচা মারছে। অপু মেইন দরজার সামনে আসতেই মেইন দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো জমিলা বেগম। অপুকে দেখে মুচকি হেসে বলল, কেমন আছো বাবাজি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কে? তুমি আমাকে না চিনলেও আমি কিন্তু তোমাকে চিনি। তুমি হচ্ছে রুবির জামাই, আর আমি হচ্ছে রুবির আপন একমাত্র ফুপু। পরিচয় যোগাযোগ না থাকলে যা হয়, আত্মীয় স্বজন কেউ কাউকে চেনে না, খুবই দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, আপনি ঘরের ভেতরে যান, আমি একটু বাহিরে যাব। বলে অপু দরজা খুলে বাড়ির বাহিরে চলে গেল। অপু লিফটের সামনে আসতেই অপু অবাক। বাবু লিফট থেকে বের হয়ে বলল, কেমন আছো অপু? আমি ভালো আছি ভাইজান, কিন্তু আপনি হঠাৎ বিদেশ থেকে চলে আসলেন, আমাদের কোনো খবর দিলেন না। আসলে ভেবেছি তোমাদের সারপ্রাইজ দিব। তা তোমরা ভালো আছো তো ভাই? অপু মনে মনে ভাবলো, উঠতে বসতে যে তার বউয়ের সাথে আমার ঝগড়া হয়, তার বউ মনে হয় তার কাছে কিছুই বলে না। যদি বলতো তাহলে তো আমার সাথে এত সুন্দর করে কথা বলতো না। কি হলো অপু, তুমি কি কিছু ভাবছো? না, কিছু ভাবছি না, আপনি বাসার ভেতরে যান, আমি একটু বাহির থেকে আসছি। বাবু আর কোনো কথা না বলে বাসার ভেতরের দিকে চলে গেল। অপু আবারও মনে মনে বলল, এবার আব্বাকে ভালো করে চাপ দিতে হবে। তার ছেলে যখন বিদেশ থেকে চলে এসেছে, তখন যেভাবেই হোক জমিটা এবার আমার নামে লিখে নিতেই হবে। ভাবতে ভাবতে বাহিরে না গিয়ে আবার বাসার ভেতরে প্রবেশ করলো। তুমি হঠাৎ আমাদের বাড়িতে? ভাইজান, এই বাড়িটা কিন্তু শুধু তোমার একার না, আমারও ভাগ আছে, তাই আমার বাড়িতে আমি এসেছি। তাতে সমস্যা? জমিলা, তোকে কিন্তু আমি তোর ভাগ বুঝিয়ে দিয়েছি, তারপরও বাড়ির উপর কেন নজর দিয়েছিস? না ভাইজান, বাড়ির উপর নজর দেইনি। উত্তরপাড়ায় তুমি মামলা মকদ্দমা করে 3 বিঘা জমি আদায় করেছো, সেই জমি থেকে আমার ভাগের জমিটা নিতে এসেছি। মোমিন খান বলল, সেই জমি আমি আমার টাকা খরচ করে পেয়েছি, সেই জমি আমি কেন তোকে দিব? ভাইজান, আমি কিন্তু তোমার আপন বোন, তাই আমার সাথে বাড়াবাড়ি করাটা তোমার ঠিক না। এমন সময় ড্রয়িং রুমে বাবু প্রবেশ করতে মোমিন খান চমকে উঠল। জানতে চাইল, বাবু তুই হঠাৎ কিছু না জানিয়ে চলে আসলি? অপু দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে বলল, আমাদের জন্য ভাইজানের খারাপ লাগছিল, তাই হয়তো চলে এসেছে। ভাইজান, বাসার ভেতরে চলুন, রেস্ট নিবেন, তারপর না হয় সবার সাথে কথা বলবেন। বলেই বাবুর হাত ধরে টান দিয়ে বাসার ভেতরের দিকে নিয়ে গেল। মোমিন খান অবাক অপুর এমন আচরণ দেখে। যে সবসময় ক্রিমিনালি বুদ্ধি করে, সে কিনা ভালোবাসা দেখাচ্ছে, এর মধ্যে আবার রহস্য নেই তো। জমিলা বলল, তোমার ছেলে যখন চলে এসেছে তখন তো আরো ভালো হলো। তুমি যদি জমিটা না দিতে চাও তাহলে তোমার আর তোমার ছেলের নামে আমিও মামলা করব, কথাটা মনে রেখো। সময় মাত্র 2 দিন। বলে জমিলা ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মোমিন খান ভীষণ টেনশনে পড়ে গেল। রাতে বাবু ও তানিয়া বিছানার উপর পাশাপাশি বসে কথা বলছিল। এমন সময় রুবি এসে বিছানার পাশে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমার জন্য কি কি এনেছো? আমাকে তো দিলে না, একটা বোন মাত্র ঘর জামাই, তাকেও তো কিছু দিলে না। সব কি শালা শালিয়া শ্বশুর শাশুড়ির জন্য রেখে দিয়েছো? রুবির কথায় বাবু কিছুটা কষ্ট পেল। আমতা আমতা করে বলল, আসলে আমি হঠাৎ চলে এসেছি তো, কারোর জন্য কিছু নিয়ে আসতে পারিনি। রুবি উত্তেজিত হয়ে বলল, একদম মিথ্যা কথা বলো না, নিশ্চয় শালা শালিয়া শ্বশুর বাড়ির জন্য রেখে দিয়েছো। তোমার বউ আমাদেরকে কিছু দিতে দিচ্ছে না। এবার তানিয়া কিছুটা রাগান্বিত হয়ে বলল, মুখ সামলে কথা বলো, উল্টাপাল্টা কথা একদম বলবে না। কি, তুমি আমাকে ধমক দিয়ে কথা বললে? দাঁড়াও, আমি বাবার কাছে নালিশ করছি। বলেই হনহন করে রুম থেকে বের হয়ে গেল। বাবু বলল, ওকে উত্তেজিত করলে কেন? এখন তো বাবার কাছে নালিশ করবে। আমি তোমার কাছে কিচ্ছু বলি না, বাবার কাছে ওরা প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুজন মিলে আমার নামে নালিশ করে। কি বলো? কেন নালিশ করে? ওরা অন্যায় করলে আমি যদি প্রতিবাদ করি সেটাকে ওরা অপমান মনে করে। তোমার বোন জামাই জুয়া খেলতে খেলতে সব শেষ করে এখন শ্বশুর বাড়িতে উঠেছে, তাকে সকাল বিকাল কোরমা পোলাও সামনে দিতে হবে, তারপর উত্তরপাড়ার জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। বাবু তানিয়ার কথা শুনে কিছুটা টেনশনে পড়ে গেল। মনে মনে কি যেন ভাবতে লাগলো। জামাই বাবাজি, তুমি কোথায় যাচ্ছ? তোমার তো দেখাই পাওয়া যায় না। তোমার সাথে জরুরি একটা কথা ছিল আমার। বলুন কি কথা? না, আমি শুনলাম তুমি নাকি জুয়া খেলতে খুব ভালোবাসো, জুয়া খেলে অনেক টাকা নাকি নষ্ট করেছো, এখন উত্তরপাড়ার জমির যে ভাগ নিজের নামে লিখে নিতে চাও, ওই জমিটা কি বিক্রি করবে? যদি ওই জমিটা বিক্রি করো তাহলে কিন্তু আমি কিনবো, তুমি আমার কাছে বিক্রি করতে পারো। আপনি জমি কিনবেন? উত্তরপাড়ার 3 বিঘা জমি, 1 বিঘা জমি আমি
ভাগে পাবো, বাকি থাকলো 2 বিঘা। ভাইজান যদি তোমাকে 1 বিঘা জমি লিখে দেয়, তাহলে সেই 1 বিঘা জমি তুমি যদি আমার কাছে বিক্রি করো, তাহলে আমি 2 বিঘা জমির মালিক হতে পারবো। আর 2 বিঘা জমিতে একটা ছোটখাটো মাছের প্রজেক্ট করব। তুমি যদি অ্যাডভান্স টাকা চাও, তাহলে এখন আমি তোমাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে পারি। অপু শাশুড়ির কথা শুনে কিছু সময় কি যেন ভাবলো, তারপর বলল, 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে পারবেন? তাহলে আমি জমিটি আপনাকে দিব। অবশ্যই দিব, কেন দিব না? 10 লাখ টাকা দামের জমি, তোমাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে আমার সমস্যা কি? বলেই কোমর থেকে 1 লাখ টাকার একটা বান্ডিল বের করে অপুর হাতে দিল। অপু তো সেই খুশি, মেঘনা চাইতে বৃষ্টি। কোনো কথা না বলে হন করে বাসা থেকে বের হয়ে গেল। জমিলা বেগম রহস্যময় একটা হাসি দিয়ে মনে মনে বলল, এবার জমবে আসল খেলা। 1 সপ্তাহ পরের ঘটনা। ড্রয়িং রুমে দাঁড়িয়ে জমিলা সবাইকে হুমকি ধামকি দিচ্ছে। এমন সময় একজন পুলিশ অফিসার বাসার ভেতরে প্রবেশ করলো। উপস্থিত সবাই দেখে অবাক। জমিলা পুলিশ দেখে মুচকি হেসে বলল, বলেছি না তোমাদেরকে আমি পুলিশে দিব, আমি পুলিশ নিয়ে এসেছি। পুলিশ অফিসার বাবুকে দেখে মুচকি হেসে বলল, কিরে বাবু, তোর ফুপু তোদের নামে মামলা করতে চাইছে কেন? বাবু বলল, আর বলিস না, ফুপুর বয়স হয়েছে তাই মাথায় কাজ করছে না। পুলিশ অফিসার আর বাবুর কথা শুনে জমিলা বেগম অবাক হয়ে বলল, অফিসার, ও আপনার সাথে তুই তুকারি করছে কেন? কারণ ও আমার বন্ধু। কথাটি শুনে জমিলা বেগম বলল, আপনার বন্ধু হোক আর যাই হোক, ওদেরকে আপনি গ্রেপ্তার করুন, না হয় আমার জমি আদায় করে দিন। আর অপুকে আমি 3 লক্ষ টাকা দিয়েছি, ওকে জমি বুঝিয়ে দিতে বলুন, না হয় ওকে গ্রেপ্তার করুন। অফিসার বলল, আপনি আসলেই পাগল হয়েছেন, তাই উল্টাপাল্টা কথা বলছেন। অপু তো আপনার নামে মামলা করেছে, সেজন্যই আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। কথাটি শুনে সবাই চমকে উঠল। জমিলা বেগম কাঁদো কাঁদো হয়ে বলল, আমার নামে মামলা করেছে মানে? আমি কি করেছি? আপনি নাকি অপুর জমিতে আপনার সাইনবোর্ড লাগিয়েছেন, ওর জমি নাকি দখল করতে চাইছেন, সেজন্য আপনার নামে মামলা করেছে। চলুন, বেশি কথা না বলে থানায় চলুন। জমিলা বেগম পুলিশ অফিসারকে অনুনয় বিনয় করে বোঝাতে লাগলো, কিন্তু সাইফুল কোনো কথা শুনল না। জমিলা বেগমকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। সবাই অবাক হলেও বাবু মুচকি মুচকি হাসছিল। রাতে বেডরুমের ভেতরে তানিয়া পায়চারি করছে। বাবু আসতেই সামনে দাঁড়িয়ে বলল, সত্যি করে বলো তো, এত বড় ঘটনাটা কিভাবে ঘটলো? অপু ফুপুর নামে মামলা করার সাহস পেল কোথায়? বাবু হেসে বলল, আমি দিয়েছি। মানে, তুমি অপুকে সাহস দিয়েছো? হ্যাঁ, আমি অপুকে সাহস দিয়েছি। আমি ঘটনার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে ঘটনাটা খুলে বলো তো। আমি যখন জানতে পারলাম ফুপু বাবাকে জমির জন্য চাপ দিচ্ছে, এদিকে অপুও জমির জন্য বাবাকে চাপ দিচ্ছে, এখন আমার একটা মাত্র বোন, ওকে তো জমি দিতেই হবে। কিন্তু ফুপু কোনো হিসাবেই আমাদের কাছে জমি পাবে না, তাই বুদ্ধি করে অপুর নামের জমিটা বাবাকে দিয়ে লিখিয়ে দিলাম। অপু ফুপুর জমি কেনার জন্য অপুকে 1 করে 3 লক্ষ টাকা বায়না করলো। সে বিষয়টা জানার পর অপুকে আমি বুদ্ধি দিলাম, জমিটা বিক্রি না করে আমি তোমাকে টাকা দিব, ওই জমিতে তুমি ঘর তোলো। অপু আমার কথায় রাজি হলো, কিন্তু 3 লক্ষ টাকা তো জুয়া খেলে উড়িয়ে দিয়েছে। এখন ফুপুকে কিভাবে টাকা দিবে? ওর সাথে ফুপুর তর্ক বেঁধে গেল। আমি অপুকে সাহস দিলাম ফুপুর নামে মামলা করার। সাইফুল আমার বন্ধু, সব সহযোগিতা সাইফুল করলো। ব্যাস, সাপ মরল কিন্তু লাঠি ভাঙলো না। তুমি এই অন্যায়টা করতে পারলে? ফুপু তো অপুকে টাকা দিয়েছিল, তুমি অন্যায় বলছো? ফুপুকে বাবা তার ভাগের চেয়েও বেশি জমি দিয়েছে, তারপরও উত্তরপাড়ার জমিটার উপর তার লোভ। এটা কি অন্যায় নয়? এখনকার যুগে তোমাকে সোচ্চার হতে হবে, যে তোমার সাথে অন্যায় করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তাহলে তুমি এই সমাজে টিকে থাকতে পারবে, না হলে বানের জলে ভেসে যেতে হবে। প্রিয় ভিউয়ার্স, বর্তমান পরিস্থিতি আসলে এরকম ইঙ্গিত দিচ্ছে, আপনার সাথে যে অন্যায় করছে তার সাথে আপনি অন্যায় না করলে আপনি টিকে থাকতে পারবেন না। আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনি প্রতিবাদ করতে শিখুন, ঘুরে দাঁড়াতে শিখুন, তাহলে হয়তো সমাজে অন্যায়কারীদের স্থান আর থাকবে না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল। ধন্যবাদ।